নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের যে ভিডিওটা এটা একটা সুপার ভিডিও, একটা ধামাকাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা একসাথে দুটো ক্লাসের পড়াকে কভার করব। যারা ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা দেখছো তারা আজকের ভিডিওতে তাপের ঘটনাসমূহ তোমাদের যা আছে সিলেবাসে সেটা আজকে পড়ানো হবে। যারা ক্লাস 11 এর ছাত্রছাত্রী দেখছো তোমাদের জন্য পড়ানো যেটা হবে সেটা হচ্ছে কঠিন ও তরল পদার্থের প্রসারণ। অর্থাৎ যারা ক্লাস 10 এর ছাত্রছাত্রী তারাও এই ভিডিওটা দেখবে, যারা ক্লাস 11 এর ছাত্রছাত্রী তারাও এই ভিডিওটা দেখবে। এই ভিডিও থেকে যেরকম ক্লাস 11 এর ছাত্রছাত্রীরা উপকার হবে তেমনি ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা উপকার হবে। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা ক্লাস 10 এর ছাত্রছাত্রী আছো তারা আজকের ভিডিও দেখার পর অনেক হার্ড লেভেলের নিউমেরিক্যালও সলভ করতে শিখে যাবে। কারণ আজকের ভিডিওতে আমি যে নিউমেরিক্যালগুলো আজকের বা পরের ভিডিওতে আমি যে নিউমেরিক্যালগুলোকে রাখবো সেগুলো ক্লাস 11 এর উপর বেস করে রাখবো। ফলে তোমরা যদি ক্লাস 11 এর নিউমেরিক্যাল করতে পারো তাহলে কেন তোমরা ক্লাস 10 এর নিউমেরিক্যাল করতে পারবে না? সুতরাং আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা ভিডিওটা দেখো, ক্লাস 11 এর ছাত্রছাত্রীরা ভিডিওটা দেখো। 10 যারা পড়ছো তারা তাপের ঘটনাসমূহ, ঠিক আছে, এই ভিডিওটা নোটসটা কিন্তু তোমাদের কাছে রেখে দেবে। সামনের বছর যখন ক্লাস 11 এ উঠবে এই ভিডিওটা একবার ব্যাক করে দেখে নেবে আর নোটসটা পড়ে নেবে। ফলে ক্লাস 11 এ তোমাদের যখন কঠিন ও তরল পদার্থের প্রসারণ পড়বে এটা পড়া হয়ে যাবে। ফলে যারা ক্লাস 10 এর ছাত্রছাত্রী তাদেরও উপকার হবে, যারা ক্লাস 11 এর ছাত্রছাত্রী তাদের উপকার হবে। দুটো ক্লাসের জন্য জয়েন্ট ভিডিও আজকে পুরো ধামাকাদার করে রেখে দেবো। একদম পুরো ধামাকাদার ভিডিও হবে, পুরো ধামাকা হবে, পুরো ঝড় উড়ে যাবে। আজকে কথা বাড়াবো না, আজকে ক্লাসে চলে আসি। তাপ প্রয়োগের ফলে কোন পদার্থের যে প্রসারণ হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে তাপের প্রসারণ। দেখে নাও, আমি এখানে লিখেছি তাপের প্রসারণ কাকে বলে। কি বলা হচ্ছে? তাপ প্রয়োগের ফলে কোন পদার্থের যে প্রসারণ হয় তাকে বলা হয় তাপের প্রসারণ। তোমরা দেখো, তোমরা নিশ্চয়ই প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল নিশ্চয়ই দেখেছো যে যখন লোহা বা কোনো একটা তোমার কোনো একটা মাতাল রয়েছে, সে মাতালটা হয়তো বোতলের ছিপি খুলতেই পারছে না, ভাই মাল খাবে কিন্তু মানে ছিপি খুলতে পারছে না। তাহলে কি হবে? সেই যদি বোতলের ছিপিটাতে যদি একটুখানি তাপ দেয় তাহলে মুখটা কি হয়ে যাবে? ছিপির মুখটা এটা আয়তনে প্রসারিত হবে। আয়তনে প্রসারিত হওয়ার ফলে কি হবে? ছিপিটা আলগা হয়ে যাবে, আয়তনে প্রসারিত হবে এবং তখন ঢাকনা খোলা যাবে। দেখবে এইভাবে বাড়িতে অনেক সময় অনেক বোতলের যেগুলো ছিপি আটকে যায় সেগুলো কি করা হয়, ওই রকম ভাবে তাপ দিয়ে সেটাকে কি করা, আয়তনে বাড়িয়ে সেখান থেকে কি করা হয়, মানে ছিপিটাকে খুলে নেওয়া হয়। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা দেখে থাকবে। তাহলে তাপ প্রয়োগের ফলে যদি কোনো পদার্থের প্রসারণ ঘটে তাকে আমরা বলে থাকি হচ্ছে তাপের প্রসারণ। এবার এই তাপের প্রসারণ 3 প্রকার পদার্থের হবে। কঠিন পদার্থ হয়, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ হয়। 3 প্রকার পদার্থ হয়। তাহলে এগুলো ছাড়াও অন্য পদার্থ হয়, কিন্তু সেটা আমি এখন আসছি না। কিন্তু মেনলি তোমাদের যেটা পদার্থ, যেটা তোমরা ফিজিক্সে পড়েছো, এটা হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয়। আরও হয়, ঠিক আছে, 4th স্টেট বলে আলাদা ব্যাপার আছে, ওগুলো আমি আসছি না। তাহলে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের যে 3 প্রকার প্রসারণ আমরা দেখতে পাবো। তাপ দেওয়ার ফলে 3টে পদার্থ আয়তনে প্রসারিত হবে। কঠিন পদার্থ আয়তনে প্রসারিত হবে, তরল পদার্থ আয়তনে প্রসারিত হবে, গ্যাসীয় পদার্থ আয়তনে প্রসারিত হবে। তাহলে তাপের প্রসারণ কটা পদার্থের জন্য দেখতে পাবো? দেখতে পাবো হচ্ছে কঠিন পদার্থের জন্য দেখতে পাবো কঠিন পদার্থের তাপের প্রসারণ হবে। দেখতে পাবো আমরা তরল পদার্থের তাপের প্রসারণ হবে। দেখতে পাবো আমরা হচ্ছে গ্যাসীয় পদার্থের হচ্ছে তাপের প্রসারণ হবে। ঠিক আছে, গ্যাসীয় প্রসারণ যেটাকে আমরা বলবো গ্যাসীয় প্রসারণ, ঠিক আছে। আর এটা হচ্ছে তরলের প্রসারণ হবে, এটাও আমরা দেখতে পাবো। আর হচ্ছে কি দেখতে পাবো আমরা? আর দেখতে পাবো হচ্ছে কঠিনের প্রসারণ। কঠিনের প্রসারণ আমরা দেখতে পাবো। এইভাবে আমরা 3 প্রকার পদার্থের প্রসারণকে দেখতে পাবো। তাহলে তাপ প্রয়োগের ফলে কোনো পদার্থের যদি আয়তনের মানে কোনো পদার্থের যদি প্রসারণ ঘটে তাকে আমরা বলে থাকি তাপীয় প্রসারণ। এই তাপীয় প্রসারণ 3 প্রকার পদার্থে দেখা যায়। একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে তরল পদার্থ, একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। 3 প্রকার পদার্থের প্রসারণ দেখা যায়। তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন করে কোন পদার্থের প্রসারণ সবথেকে বেশি হয়, তাহলে লিখতে হবে গ্যাসীয় পদার্থের প্রসারণ সবথেকে বেশি হয়, তার থেকে একটু কম হয় তরল পদার্থের প্রসারণ, আর সব থেকে কম হয় হচ্ছে কঠিনের প্রসারণ। এইটা কিন্তু শর্ট কোশ্চেনে আসবে, খাতার মধ্যে লিখে নাও। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে কোন পদার্থের প্রসারণ সব থেকে বেশি হয়, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে কঠিন গ্যাসীয় পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হয়। 2 নাম্বার যে পদার্থের প্রসারণ বেশি হয় সেটা হচ্ছে তরল পদার্থের, আর লাস্টলি যে পদার্থের প্রসারণ হয় সেটা হচ্ছে কঠিন পদার্থের। ঠিক আছে, বুঝতে পারা গেল কি বললাম? তুমি দেখবে যদি একটা কোনো কঠিন পদার্থ রাখো, সেই কঠিন পদার্থটাকে তুমি তাপ দিলে সেইটা যতটা পরিমাণে না বাড়বে সেই পরিবর্তনটা আমরা চোখে হয়তো কম দেখতে পাবো। কিন্তু তুমি যদি কোনো একটা তরল পদার্থকে তাপ দাও, মনে করো সাপোজ তুমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরো তুমি বাটিতে দুধ নিয়ে গরম করছো, তুমি দেখবে দুধটা কিছুক্ষণ পরে আস্তে আস্তে আয়তনে প্রসারিত হয়ে আস্তে আস্তে দেখবে ফুলে ওপর দিকে চলে আসছে। দেখেছো নিশ্চয়ই বাড়িতে দুধ ফুদ পুড়িয়ে ফেলেছো অনেকবার। ঠিক আছে, তাহলে তরল পদার্থের প্রসারণ হচ্ছে, দুধ তো একটা তরল পদার্থ ভাই, তাহলে তরল পদার্থের প্রসারণটা আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারি। আবার তুমি যদি দেখো এই গ্যাসীয় প্রসারণের ক্ষেত্রে তুমি দেখবে যে গ্যাসের প্রসারণটা সব থেকে বেশি হয়।
তাহলে কারণ গ্যাসের যে অণুগুলো রয়েছে তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু সব থেকে কম থাকে। এবার গ্যাসীয় প্রসারণ সব থেকে বেশি, তার থেকে একটু কম হয় তরল পদার্থের প্রসারণ, আর তার থেকে কম হয় হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। তাহলে পরীক্ষাতে যদি কোয়েশ্চেন আসে যে কোন পদার্থের প্রসারণ সব থেকে বেশি হয়, তাহলে উত্তর হবে গ্যাসীয় প্রসারণ। যদি বলে যে কোন পদার্থের প্রসারণ সব থেকে কম হয়, তাহলে তার উত্তর হবে হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। এখানে একটা মূর্ধন্য হবে, খাতার মধ্যে কিন্তু লিখে নাও এই জিনিসগুলো। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো পরীক্ষাতে যদি কোয়েশ্চেন আসে যে তরল পদার্থের প্রসারণ আর গ্যাসীয় পদার্থের প্রসারণ সম্পর্কে আসবে, সেটা আমরা পরে পড়বো। আজকে আমরা পড়বো সেটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে। তাহলে আজকে আমরা কঠিন পদার্থের প্রসারণ নিয়ে ডিসকাশন করছি। নেক্সট ভিডিওতে আমরা তরল পদার্থের প্রসারণ বা গ্যাসীয় পদার্থের প্রসারণ নিয়ে ডিসকাশন করব। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। দেখো কঠিন পদার্থের প্রসারণকে মোট 3টে ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে তার দৈর্ঘ্য প্রসারণ হয়, দৈর্ঘ্য প্রসারণ বাদ দিয়ে সেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ হয়। ঠিক আছে, ক্ষেত্র প্রসারণ হয়। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ হওয়ার পর যে প্রসারণটা হয় সেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ হয়। আর 3 নাম্বার যেটা হয় সেটা হচ্ছে তোমার আয়তন প্রসারণ হয়। এই 3 প্রকার প্রসারণ হয়। তাহলে কঠিন পদার্থের প্রসারণ 3 প্রকার হয়, একটা দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, একটা হচ্ছে আয়তন প্রসারণ। প্রসারণ লিখে নেবে এখানে, আমি আর লিখলাম না। এবার এই দৈর্ঘ্য প্রসারণকে আর একটা ভালোবেসে নাম দেওয়া হয়েছে। কি নাম দেওয়া হয়েছে? এইটাকে আর একটা কথায় বলা হয় রৈখিক প্রসারণ। ঠিক আছে, রৈখিক প্রসারণ বলা হয় এটাকে। ঠিক আছে, রৈখিক প্রসারণও বলা হয়। তাহলে কঠিন পদার্থের প্রসারণ 3 প্রকারের হয়। একটা হচ্ছে রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ, একই জিনিস। ঠিক আছে, আর ক্ষেত্র প্রসারণ এটা আর একটা প্রসারণ, আর একটা কি হয়, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারণ দেখা যায়। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম জিনিসটা। কঠিন পদার্থের ক্ষেত্রে 3 রকমের প্রসারণ হয়। একটা হচ্ছে রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আর একটা হচ্ছে তোমার আয়তন প্রসারণ। টোটাল 3 প্রকারের প্রসারণ দেখা যায়। আর তরল পদার্থের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারিত হয়, আর যেটা গ্যাসীয় পদার্থ তার ক্ষেত্রেও আয়তন প্রসারিত হয়। এই দুটো টপিক নিয়ে আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করবার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা কেবলমাত্র কঠিনের প্রসারণকে নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের কাছে টপিকটা আমি ক্লিয়ার করতে পারলাম। দেখবে যদি তুমি কোনো একটা কঠিন পদার্থকে দেখো, মনে করো এটা একটা কোনো কঠিন পদার্থ রয়েছে, এই কঠিন পদার্থটাকে তুমি যখন কি করবে, তুমি যখন একে তাপ দেওয়া স্টার্ট করবে, এর সব দিকে প্রসারিত হবে। তুমি একে তাপ দিলে এরকম হবে না যে এই সাইডটা বাড়ছে অন্য দিকগুলো বাড়ছে না, এই নিচের পার্টটা বাড়ছে না, এরকম কিন্তু হবে না। তাপ যদি কোনো কঠিন পদার্থকে দিয়ে থাকো তাহলে তার সব দিকে প্রসারণ হয়, সব দিকে প্রসারণ হয়। কিন্তু সেই প্রসারণটা আমরা খালি চোখে অতটা ভালোভাবে বুঝতে পারি না। ঠিক আছে, কিছু কিছু পদার্থের ক্ষেত্রে বুঝতে পারি, কিছু কিছু পদার্থের ক্ষেত্রে বুঝতে পারি না। তাহলে কথাটা কি বললাম, কোনো কঠিন পদার্থকে প্রসারণ দিলে তার সব দিকে প্রসারণ হয়। তার দৈর্ঘ্য প্রসারণ হয়, তার ক্ষেত্র প্রসারণ হয়। মানে দৈর্ঘ্য প্রসারণ হয় মানে ধরো এটা দৈর্ঘ্য, এটাও প্রসারিত হবে। তার যে ক্ষেত্রফলটা, এই জায়গাটা যে ক্ষেত্রফলটা, এই নিচের যে ক্ষেত্রফলটা এটাও প্রসারিত হবে। উপরের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা প্রসারিত হবে। সাইডগুলোর যে ক্ষেত্রফলটা এটাও প্রসারিত হবে। আবার ওভারঅল যে ভলিউম সেটাও বাড়বে, মানে আয়তন প্রসারণও হবে। সেই জন্য আমরা বললাম কঠিন পদার্থের টোটাল 3 রকমের প্রসারণ হয়। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে তোমার ক্ষেত্র প্রসারণ, আর একটা হচ্ছে তোমার কি আয়তন প্রসারণ। টোটাল 3 রকমের প্রসারণ হয়। যেরকম আমার হেভি মানে চুলের স্টাইলটা পুরো শাহরুখ খান লাগছে তো, মানে ফিল আসছে তো নাকি? নাহলে পড়ানোই ছেড়ে দেবো ভাই। ঠিক আছে, যাই হোক তাহলে কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আর হচ্ছে কি আয়তন প্রসারণ। এই টোটাল 3 প্রকারের প্রসারণ দেখতে পাওয়া যায়। যাই হোক, বুঝতে পারা গেল তোরা পর্যন্ত? ক্লিয়ার হলো আইডিয়া তোমাদের কাছে? এই দুটো প্রসারণ আমরা পরের ভিডিওতে আলোচনা করব। মনে রাখবে সব থেকে বেশি প্রসারণ গ্যাসের হয়, তার থেকে কম হয় তরলের, তার থেকে কম হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। আশা করি এতটা পর্যন্ত তোমাদেরকে আইডিয়া ক্লিয়ার করতে পেরেছি। এবার এই 3টে প্রসারণ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, একটা হচ্ছে আয়তন প্রসারণ। 3টে পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। কঠিন পদার্থের আন্ডারে, কঠিন পদার্থের প্রসারণের আন্ডারে এই 3 প্রকার প্রসারণ আসবে। রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ। কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তার যদি দৈর্ঘ্য কিংবা ক্ষেত্রফল কিংবা আয়তন প্রসারিত হয়, তখন সেই প্রসারণকে আমরা বলে থাকি কঠিনের প্রসারণ। খাতার মধ্যে এই কঠিনের প্রসারণের ডেফিনেশন যেটা বললাম ব্যাক করে শুনে লিখে নাও, আমি আর বলবো না। ঠিক আছে, চলো তার একবার বলে দিই, নাহলে ছেলেগুলো আমার ওপর ভাববে যে স্যারটা খাটে না কুড়ে। বলে দিই, দেখো কি বললাম। কঠিনের প্রসারণ যদি বলে কাকে বলে, তাহলে কি লিখতে হবে? খাতার মধ্যে শুনে শুনে লেখো যে কঠিন পদার্থকে তাপ দিলে তার যদি দৈর্ঘ্য বা হচ্ছে ক্ষেত্রফল বা হচ্ছে আয়তন প্রসারিত হয়, তাহলে আমরা যে প্রসারণ লক্ষ্য করব কঠিন পদার্থের মধ্যে সেটাকে আমরা বলে থাকবো হচ্ছে কঠিনের প্রসারণ। ঠিক আছে, তাহলে কঠিন প্রসারণের ক্ষেত্রে কি হবে? কঠিন পদার্থকে তাপ দিলে তার দৈর্ঘ্য বাড়বে, তার ক্ষেত্রফলও বাড়বে, তার আয়তনও বাড়বে। এবার আমি একটা করে এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝাবো যে এই রৈখিক প্রসারণ কি, ক্ষেত্র প্রসারণ কি, আয়তন প্রসারণ কি বোঝাবো, এবং তাদের যে প্রসারণ গুণাঙ্ক সেগুলোকে নিয়েও ডিসকাশন করবার চেষ্টা করব। চলো দেখো, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং হচ্ছে আয়তন প্রসারণ। প্রথমে আমরা আলোচনা করছি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ নিয়ে। দৈর্ঘ্য প্রসারণের অপর নাম রৈখিক প্রসারণ, সেটা তোমরা জানো।
আমি তোমাদেরকে কি বললাম, ধরো কোন একটা কঠিন পদার্থ রয়েছে, ধরো এই পেনটা যদি লোহার হতো, সাপোজ আমি বোঝার জন্য বলছি, একে তুমি কি করলে তাপ দিলে কি তুমি দেখতে পাবে যে এর যে দণ্ডটা, এটা তো একটা দণ্ড মতন বলা যেতে পারে, এই দণ্ডটার তুমি দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি লক্ষ্য করতে পারবে। তাহলে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি যদি তুমি লক্ষ্য করতে পারো, কিংবা ধরো এটাকে যদি উচ্চতা ভাবো, তাহলে উচ্চতা বরাবর যে বৃদ্ধি লক্ষ্য করতে পারো বা প্রস্থ বরাবর যে বৃদ্ধি লক্ষ্য করতে পারো, সেই ধরনের যে প্রসারণটা যার মধ্যে আমরা দেখতে পাবো সেইটা হচ্ছে আমাদের কঠিনের দৈর্ঘ্য প্রসারণ। দেখো কি লিখেছি ডেফিনেশনে, বলছে তাপের প্রভাবে কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতার যদি প্রসারণ হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। জেনারেলি এটা কোন ধরনের কঠিন পদার্থগুলোর মধ্যে দেখা যায়, যেগুলো হচ্ছে দণ্ডাকৃতি টাইপের, মানে এইরকম টাইপের। মানে মনে করো এখানে একটা হচ্ছে এরকম কোন একটা লোহার দণ্ড ছিল, এরকম একটা কোনো লোহার দণ্ড ছিল। এবার একে তুমি যদি তাপ দাও, তাপ দেওয়ার পর তুমি দেখতে পেলে এর হয়তো প্রসারিত হয়ে এতটা পরিমাণে বেড়ে গেছে। তাহলে দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, আগে ছিল এই যে মেটেরিয়ালটা ছিল, এই যে তোমার লোহার দণ্ডটা ছিল, সেটা এতটা পর্যন্ত ছিল, এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত এটা ছিল, ঠিক আছে, এটা এতটা পর্যন্ত ছিল। এখন দেখো তোমার যে লেন্থটা সেটা বেড়ে কোথায় এসছে, দেখো এখন লেন্থটা বেড়ে এইখানে চলে এসছে, এতটা পর্যন্ত হচ্ছে তোমার দৈর্ঘ্যটা বেড়ে গেছে। তাহলে এই যে এতটুকু জায়গা যে বাড়ছে, এতটুকু গ্যাপ যে বাড়ছে, এই যে এক্সট্রা যে গ্যাপটা, এইটা যে বাড়ছে, এই গ্যাপটা বেড়েছে, তার মানে কি এটা দণ্ডের দৈর্ঘ্য বেড়েছে, তাহলে যেহেতু দণ্ডের দৈর্ঘ্য বাড়ছে বা কোনো তারের যদি দৈর্ঘ্য বাড়ে, তাহলে সেইটা যে প্রসারণের আন্ডারে আসবে সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে তোমার এই কঠিনের প্রসারণের আন্ডারে আসবে। তাহলে কঠিনের দৈর্ঘ্য প্রসারণের আন্ডারে আসবে, সেটার ক্ষেত্রে কোন কোন ধরনের পদার্থগুলো হবে, কোনো তার হবে, কোনো দণ্ড হবে, বা কোনো রড এরকম টাইপের কোনো বস্তু হলে, এরকম লম্বাটে টাইপের কোনো বস্তু হলে, সেগুলো হচ্ছে সব কঠিনের মানে তোমার হচ্ছে দৈর্ঘ্য প্রসারণের আন্ডারে আসবে। আবার কঠিনেরই আমি বললাম ক্ষেত্র প্রসারণও হয়। দেখো ক্ষেত্র প্রসারণের ডেফিনেশনটা কি লিখেছি, বলছে তাপের প্রভাবে কঠিন পদার্থের যদি ক্ষেত্রফল বাড়ে, তখন আমরা তাকে বলবো হচ্ছে ক্ষেত্র প্রসারণ। এবার ক্ষেত্র প্রসারণ কাদের হবে, ক্ষেত্র প্রসারণ যাদের হবে সেটা হচ্ছে এরকম কোনো প্লেট টাইপের বস্তু, এরকম কোনো ধরনের প্লেট টাইপের বস্তু, মানে ধরো বর্গাকৃতি কোনো পাত, বা হচ্ছে আয়তাকৃতি কোনো পাত, কিংবা হয়তো তোমার হচ্ছে কি ধরো হচ্ছে কোনো মানে কি বলবো ভাত খাবার যে প্লেট, এই ধরনের যে জিনিসগুলো, সেইগুলোর ক্ষেত্রে যে আমরা প্রসারণ দেখতে পাবো, তার ক্ষেত্রে আমরা কি দেখবো, তুমি যদি এটাকে যদি তাপ দাও, তুমি দেখতে পাবে এর ক্ষেত্রফলটা চওড়া হয়ে গেছে, একটু হয়তো বড় হয়ে গেছে, এরকম হয়ে গেছে, ক্ষেত্রফলটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। তাহলে মানে কি কোনো প্লেট জাতীয় জিনিস, কোনো বর্গাকৃতি পাত, এটার ক্ষেত্রে লিখতে হবে পয়াকাত্ত পাত, কোনো পাত জাতীয় জিনিসের মধ্যে আমরা যেটা দেখতে পাবো তার ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বাড়তে দেখবো। কেন ক্ষেত্রফল বাড়তে দেখবো, তুমি যখন তাপ দেবে তাকে, তুমি দেখতে পাবে এর দৈর্ঘ্যটাও বাড়ছে এই সাইডে, আবার তুমি দেখতে পাবে যে প্রস্থটা এটাও বাড়ছে, ফলে ওভারঅল যে মেটেরিয়ালটা সেটা বেড়ে যাবে। কি বললাম, উপরের দৈর্ঘ্যটাও বাড়বে, প্রস্থটাও বাড়বে, তো ওভারঅল ক্ষেত্রফল বেড়ে যাবে। তাহলে আমি কি দেখতে পাবো, আমরা ক্ষেত্র প্রসারণ কাদের ক্ষেত্রে দেখতে পাবো, কোনো পাত জাতীয় জিনিসের ক্ষেত্রে দেখতে পাবো যে তাদের ক্ষেত্রফল বেড়ে গেছে, কি দেওয়ার ফলে, তাপ দেওয়ার ফলে। তাই জন্য সেই প্রসারণকে আমরা নাম দেওয়া দিয়েছে কঠিনের ক্ষেত্র প্রসারণ। আশা করি তোমাদের মাথায় ঢুকেছে। আবার কোন কোন কঠিন পদার্থ আছে তাদেরকে তুমি ধরো তাপ দিলে তুমি দেখতে পাবে কেবলমাত্র তাদের আয়তন বৃদ্ধি পায়। এই দেখো কঠিন পদার্থকে তাপ দিলে তাদের আয়তন বৃদ্ধি পেলে সেই ধরনের প্রসারণকে আমরা বলে থাকি কঠিনের আয়তন প্রসারণ। আশা করি ক্লিয়ার হলো। এবার কোন ধরনের কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা আয়তন প্রসারণ দেখতে পাবো, কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ যাদের ক্ষেত্রে দেখতে পাবো সেটা হচ্ছে এরকম ঘনক টাইপের কোনো বস্তু। এরকম ঘনক টাইপের যদি কোনো বস্তু থাকে তাদের ক্ষেত্রে কি হবে, দেখো ঘনক টাইপের যদি এরকম কোনো বস্তু থাকে তো ঘনক টাইপের বস্তু দেখতে এরকম টাইপের হয়, এরকম শেপের হয়ে থাকে। এবার তুমি যখন একে তাপ দেবে তুমি দেখবে এর যে উচ্চতাটা সেটাও বাড়ছে, তুমি দেখতে পাবে যে দৈর্ঘ্যটা সেটাও বাড়ছে, তুমি দেখতে পাবে যে প্রস্থটা সেটাও বাড়ছে। তাহলে প্রস্থ, দৈর্ঘ্য আর উচ্চতা বাড়ার ফলে এর যে ক্ষেত্রফলগুলো, ভূমির যে ক্ষেত্রফলগুলো সেগুলোও বাড়বে এবং ওভারঅল যে ভলিউমটা সেটাও বেড়ে যাবে। তাহলে কঠিন পদার্থের যে আয়তন প্রসারণ সেটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, সেটার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই যে কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই তাহলে আমরা দেখতে পাবো যে তার ওভারঅল আয়তন প্রসারিত হচ্ছে। তাই জন্য সেই প্রসারণকে আমরা নাম দিয়েছি হচ্ছে কঠিনের আয়তন প্রসারণ, যেটা হচ্ছে এটার ক্ষেত্রে হয়েছে। আশা করি তোমার কাছে ক্লিয়ার করতে পারলাম আমি জিনিসটা। আর ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে আমরা কার ক্ষেত্রে দেখতে পাবো, এরকম পাত জাতীয় জিনিসের ক্ষেত্রে দেখতে পাবো। আর দৈর্ঘ্য প্রসারণ আমরা কার ক্ষেত্রে দেখতে পাবো, এরকম রড জাতীয় জিনিস, এরকম কোন রড, এরকম কোন তার, এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ দেখতে পাবো। তাহলে দৈর্ঘ্য প্রসারণ রডের ক্ষেত্রে, ক্ষেত্র প্রসারণ পাতের ক্ষেত্রে, আর হচ্ছে তোমার আয়তন প্রসারণ এরকম ঘনক টাইপের জিনিস যেগুলো থাকবে তার ক্ষেত্রে দেখতে পাবো। তাহলে স্যার যদি কোনো এবড়ো খেবড়ো টাইপের জিনিস হয় তার ক্ষেত্রে কি কোনো প্রসারণ দেখতে পাবো না? অবশ্যই পাবে দেখতে, সেটার ক্ষেত্রে তুমি দেখতে হবে, সেটার ক্ষেত্রে প্রসারণ, ওভারঅল প্রসারণ সবকিছুই বেড়ে যাবে, দেখতে পাবে। ঠিক আছে, তো সেটা কঠিনের ক্ষেত্র প্রসারণ সেটা হচ্ছে আমরা পাত ধরে করব ক্ষেত্র প্রসারণগুলো, আর যখন আয়তন প্রসারণের কথা আসবে তখন ঘনক ধরে করব, আর যখন দৈর্ঘ্য প্রসারণের কথা আসবে তখন আমরা এই দণ্ডাকৃতি বা তার আকৃতির কোনো জিনিস এগুলোর ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রসারণটাকে
ধরে আমরা কাজ করব। আশা করি তোমাদের কাছে আমি এটুকু ক্লিয়ার করতে পারলাম। এবার দেখো তোমাদেরকে যদি আমি এখান থেকে কয়েকটা জিনিস তোমাদেরকে আমি একটুখানি বলি, দেখো যেটা এই ডেফিনেশনগুলো আশা করি খাতার মধ্যে লিখে নিয়েছো, যে কঠিন পদার্থের তাপ দেওয়ার ফলে আয়তন বাড়লে আয়তন প্রসারণ, ক্ষেত্রফল বাড়লে ক্ষেত্র প্রসারণ, আর দৈর্ঘ্য বাড়লে দৈর্ঘ্য প্রসারণ। এইটাই ডেফিনেশন। কঠিন পদার্থকে তাপ দিলে তার যদি দৈর্ঘ্য বাড়ে বা প্রস্থ বাড়ে বা উচ্চতা বাড়ে তাহলে সেটা দৈর্ঘ্য প্রসারণ। কঠিন পদার্থকে তাপ দিলে তার যদি ক্ষেত্রফল বাড়ে তাহলে ক্ষেত্র প্রসারণ। কঠিন পদার্থকে তাপ দিলে তার যদি আয়তন বাড়ে তাহলে সেটা আয়তন প্রসারণ। এটাই ডেফিনেশন ভাই, এই তিনটি ডেফিনেশন একদম বই থেকে তোলা প্রপার ডেফিনেশন আছে একদম, ঠিক আছে? আশা করি এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে। এবার দেখো এইখান থেকে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখবে এই জিনিসটা কিভাবে আসছে। দেখো আমরা স্টার্ট করছি হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে দিয়ে, তারপর আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তারপর আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কতে আসবো। দেখো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বোঝার জন্য আমি একটা জিনিস এঁকে তোমাদেরকে বোঝাবো। আমি বলেছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা জেনারেলি কিসের ওপর ডিপেন্ড করে? কোনো রড আকৃতি বা কোনো তার আকৃতি এই ধরনের বস্তুগুলোর ক্ষেত্রে আমরা যে প্রসারণটা দেখতে পাবো সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। তাহলে আমি একটা কাজ করছি, আমি ধরছি কোনো একটা যে দণ্ড রয়েছে, এরকম একটা দণ্ডের দৈর্ঘ্য আগে হয়তো এরকম ছিল, এরকম দণ্ডটার দৈর্ঘ্য ছিল, যে দণ্ডটার দৈর্ঘ্য প্রাথমিক অবস্থায় ছিল হচ্ছে L1, এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত দণ্ডটার দৈর্ঘ্য ছিল L1। এবার তুমি কি করলে, এই যে টেম্পারেচারটা, এটা মনে করো এখন হয়তো টেম্পারেচারটা T1 ছিল, প্রাথমিক অবস্থাতে দণ্ডটার যা দৈর্ঘ্য ছিল সেটা L1 লেন্থের ছিল, টেম্পারেচার তখন কত ছিল? T1 ছিল। আশা করি তোমরা ক্লিয়ার করতে পারলাম। এবার আমি কি করলাম, এটাকে একটুখানি তাপ দিলাম, একে আমি একটু তাপ দিলাম। তাপ দেওয়ার পর আমি কি দেখতে পাবো, যে দণ্ডটার যে দৈর্ঘ্যটা সেটা হয়তো প্রসারিত হয়ে এতটা পরিমাণে বেড়ে গেল, এতটা পরিমাণে হয়তো লম্বায় বেড়ে গেল। এবার দেখো লম্বায় যখন বেড়ে গেছে তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ কতটা হয়েছে? এখান থেকে স্টার্ট হয়ে এইরকম হয়েছে, মানে এটা এই এতটা পর্যন্ত বেড়েছে, L2 পরিমাণ বেড়েছে। মানে আগের দণ্ডটার দৈর্ঘ্য L1 ছিল, এখন যে দণ্ডটার দৈর্ঘ্য সেটা L2 হয়েছে। এখন যে টেম্পারেচারটা সেটা মনে করলাম এখন টেম্পারেচারটা হয়তো আমরা T2 টেম্পারেচারে আমি এটাকে হয়তো হিট দিয়েছি, এটাকে T2 টেম্পারেচারে আমি হিট দিয়েছি। আগের টেম্পারেচারটা T1 ছিল, এখন যে টেম্পারেচার সেটা T2 রয়েছে। আশা করি এতটা পর্যন্ত তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পারলাম। এটাকে বোঝবার জন্য একটু সিম্পলিফাই করা যাক। আমার কাছে একটা পেন কোথায় গেল ভাই? ধরো আমি এটাকে বোঝার জন্য বলছি, মনে করো প্রাথমিক অবস্থায় কোনো একটা দণ্ড হয়তো, আমার কথার কথা, ধরো আগে দণ্ডটা হয়তো 10 সেন্টিমিটারের ছিল, মানে এখান থেকে স্টার্ট করে এই যে টোটাল যে লেন্থটা এটা হচ্ছে 10 সেন্টিমিটারের ছিল আগে প্রাথমিক অবস্থাতে, ঠিক আছে? এবার এই সময় ধরো যে টেম্পারেচারটা ছিল সেই টেম্পারেচারটা হয়তো আমি ধরলাম 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, 25 ডিগ্রি সেলসিয়াস ছিল। এবার তুমি কি করেছো, এই দণ্ডটাকে তাপ দিয়েছো। তাপ দেওয়ার ফলে তুমি দেখতে পাচ্ছ যে দণ্ডটা দৈর্ঘ্যতে বেড়ে হয়তো দেখতে পেলে তুমি 14 সেন্টিমিটার হলো, এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত যে সেন্টিমিটারটা হলো 14 সেন্টিমিটার হলো, 14 সেন্টিমিটার বেড়েছে, ঠিক আছে? কথাটা বুঝতে পারলে? তুমি যে তাপটা দিয়েছো, ধরো এটা ধরো যে এখন যে টেম্পারেচারটা এইটার রয়েছে সেটা হয়তো তুমি এখন দিয়েছো হয়তো 35 ডিগ্রি সেলসিয়াস, এটা রয়েছে, এই টেম্পারেচার দিয়েছো। কথাটা বোঝার চেষ্টা করো ভালো করে। যখন 25 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন দণ্ডটার দৈর্ঘ্য কত ছিল? 10 সেন্টিমিটার ছিল। তুমি 25 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপটাকে বাড়িয়েছো, টেম্পারেচারটাকে বাড়িয়েছো, T1টাকে বাড়িয়েছো, বাড়িয়ে সেটাকে কত করেছো? 35 ডিগ্রি সেলসিয়াস করেছো। এটা তাহলে অন্তিম উষ্ণতা, এটা T2 দিয়ে লেখা হবে। তখন প্রাথমিক উষ্ণতাকে T1 দিয়ে, অন্তিম উষ্ণতাটাকে T2 দিয়ে লেখা হবে, যেটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস করেছো। তাহলে প্রাথমিক যখন অবস্থা ছিল তখন দণ্ডটার দৈর্ঘ্য কত ছিল? 10 সেন্টিমিটার ছিল। টেম্পারেচার বাড়ানোর ফলে সেই দণ্ডটার দৈর্ঘ্য বেড়ে 14 সেন্টিমিটার হলো। আশা করি এতটুকু আইডিয়া ক্লিয়ার হয়েছে। তোমাকে যদি বলি আমি, তুমি তাপের প্রসারণ কত করেছো বা দৈর্ঘ্য প্রসারণ কত করেছো, কি করে বার করবে? তাপের প্রসারণ দেখো কতটা বেড়েছে, মানে তাপের বৃদ্ধি কতটা হয়েছে। তাপ আগে 25 ছিল, এখন তাপ বেড়ে 35 হয়েছে। তাহলে তাপ বেড়েছে কত ডিগ্রি? তাপের প্রসারণ কত ডিগ্রি হয়েছে? 10 ডিগ্রি তাপের পরিমাণ বেড়েছে। তাহলে তাপের যে বৃদ্ধি, সেই তাপের বৃদ্ধিটা কত বলতো? তাপের বৃদ্ধিটা হচ্ছে বড়টার থেকে ছোটটার মাইনাস, মানে 35 মাইনাস হচ্ছে 25, মানে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে ভাই তাপটা। যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে দৈর্ঘ্য কতটা বেড়েছে, দৈর্ঘ্য বেড়েছে, তুমি বলবে 14 থেকে 10-এর বিয়োগ স্যার। তাহলে তুমি তখন বলবে যে দৈর্ঘ্যের যে বৃদ্ধি, সেই দৈর্ঘ্যের বৃদ্ধিটা হবে 14 মাইনাস 10, মানে হচ্ছে 4 সেন্টিমিটার স্যার। ঠিক আছে? তাহলে এটা বার করবার জন্য তুমি L2 থেকে, এটা যদি এই যে দৈর্ঘ্যটা, এটাকে তুমি যদি L2 ধরে নাও আর প্রাথমিকটাকে যদি L1 ধরে নাও, তুমি দেখো কি করছো, L2 থেকে L1 কে মাইনাস করছো। দেখো L2 মাইনাস L1 করছো। আর আগেরটা করবার সময়, টেম্পারেচার করবার সময় তুমি হিসাব করে দেখো T2 মাইনাস হচ্ছে T1 করছো। হিসাব করে দেখো, এই যে অন্তিম টেম্পারেচারটা T2 ছিল যেটা 35, দেখো প্রাথমিক টেম্পারেচারটা তোমার 25 ছিল, এই যে T1টা 25 ছিল। তাহলে T2 থেকে T1 এর বিয়োগ করলে
আমরা তাপের বৃদ্ধি পাচ্ছি, আর L2 থেকে L1 এর বিয়োগ করলে আমরা দৈর্ঘ্যের বৃদ্ধি পাচ্ছি। আশা করি তোমার কাছে আইডিয়া ক্লিয়ার হয়েছে। এবার এই সেম টু সেম কনসেপ্ট এনে এখানে তুলে লাগিয়ে দাও। দেখো কি হবে, দেখো এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় তোমাদের কাছে, তুমি দেখো এই জায়গাটা তুমি বুঝতে পারবে। তোমাকে যদি আমি বলি যে দৈর্ঘ্যের বৃদ্ধি কতটা হয়েছে, দেখো আগে দৈর্ঘ্য ছিল L1, পরে দৈর্ঘ্য হচ্ছে L2, তাহলে বাড়লো কতটা, L2 থেকে L1 এর মাইনাস। যেমন আগের বারে আগে দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, পরে 14 সেন্টিমিটার হয়েছে। কত সেন্টিমিটার দৈর্ঘ্য বেড়েছে, 14 থেকে 10 এর বিয়োগ মানে 4 সেন্টিমিটার বেড়েছে। বড়টা থেকে ছোটটার মাইনাস, তাহলে এখানেও তো তাই করব, L2 থেকে L1 এর মাইনাস, সেটাই তোমার দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তাহলে আমি এখানটাতে লিখবো যে দৈর্ঘ্য বৃদ্ধি যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে সেটা হচ্ছে L2 মাইনাস L1 হবে, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। ঠিক আছে, এতটা পর্যন্ত বুঝতে পারা গেল। আমি যদি বলি উষ্ণতার বৃদ্ধি কত, এইটার মতনই, আগে পরে 35 হয়েছে, আগে 25 ছিল, তাহলে 35 থেকে মানে T2 থেকে T1 এর মাইনাস। তো এখানেও তাই করতে হবে ভাই, এখানেও আমি সেম টু সেম কাজ করব। আমি এখানে কি করব, দেখো উষ্ণতা বৃদ্ধি লিখব, উষ্ণতা বৃদ্ধি কি করব, T2 থেকে T1 এর মাইনাস, T2 মাইনাস হচ্ছে T1, এইটা করব আমরা, T2 মাইনাস T1 করব। আশা করি তোমার কাছে ক্লিয়ার করতে পারলাম। আমি যদি বলি প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল, এইটার প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল, তাহলে প্রাথমিক যে দৈর্ঘ্যটা হবে, সেই প্রাথমিক দৈর্ঘ্য যেটা হবে সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ আগের দৈর্ঘ্যটা L1 ছিল, তাহলে প্রাথমিক দৈর্ঘ্যটা হবে L1। আশা করি এতটা পর্যন্ত তোমার কাছে আইডিয়া আমি ক্লিয়ার করতে পারলাম। দেখে নাও এটা যে প্রাথমিক দৈর্ঘ্য L1 ছিল, যে প্রাথমিক দৈর্ঘ্যটাকে L1 লিখেছি। ক্লিয়ার কিনা দেখে নাও, এতটা পর্যন্ত আশা করি তোমার কাছে ক্লিয়ার করতে পেরেছি, এতটা পর্যন্ত আশা করি তোমার মাথায় ঢুকেছে। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, খুব ঠান্ডা মাথায় শুনবে, তাহলে তোমার কাছে ক্লিয়ারিটিটা আসবে। ধরো আমি একে 35 সেন্টিমিটার পর্যন্ত তাপ দিয়েছি, আমি যদি 35 সেন্টিমিটার তাপ না দিয়ে আমি যদি 40 সেন্টিমিটার তাপ দিতাম, তাহলে দৈর্ঘ্যটা আরেকটু বেশি বাড়তো কি না বলো, আরেকটু বেশি বাড়তো, সামান্য বেশি বাড়তো, মিলিমিটার সেন্টিমিটার বাড়তো কিছুর একটা। আমি যদি 40 থেকে বাড়িয়ে আরো একটু যদি বেশি করতাম, আমি যদি 50 ডিগ্রি সেলসিয়াস দিতাম, তাহলে দৈর্ঘ্যটা আরো বাড়তো। তাহলে দৈর্ঘ্য যেটা বাড়ছে সেটা কার ওপর ডিপেন্ড করছে, কতটা পরিমাণ উষ্ণতার পার্থক্য দাঁড়াচ্ছে তার উপর ডিপেন্ড করছে। এইটুকু আইডিয়া ক্লিয়ার কিনা দেখো আগে। দৈর্ঘ্যের যে বৃদ্ধিটা হচ্ছে, যত টেম্পারেচার তুমি বাড়াতে থাকবে, 35 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, তুমি টেম্পারেচার যত বাড়াতে থাকবে, তুমি নিজে ভেবে চিন্তে দেখো, একটা জিনিসকে অল্প টেম্পারেচারে বাড়ালে তাহলে তার দৈর্ঘ্য অল্প হবে, তুমি যদি দৈর্ঘ্যটা বেশি যদি টেম্পারেচার বাড়াও তাহলে তার দৈর্ঘ্য বেশি হবে। তাহলে ধরো তুমি 35-এর জায়গায় তুমি যদি 60 করতে বা 70 করতে, তুমি কি দেখতে পেতে এটা দৈর্ঘ্যটা আরেকটু বেশি বাড়ছে। তাহলে দৈর্ঘ্যের যে বৃদ্ধিটা সেটা উষ্ণতা বৃদ্ধির উপর ডিপেন্ড করছে। ঠিকঠাক আছে তারা পর্যন্ত? তাহলে ফার্স্ট যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে 1 নাম্বার যে লটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হচ্ছে সরাসরি সমানুপাতিক হবে উষ্ণতা বৃদ্ধির ওপর। আশা করি এতটা পর্যন্ত তোমরা ক্লিয়ার করতে পারলে যে দৈর্ঘ্য ততটাই বাড়বে, সেটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধির সাথে সমানুপাতিক। তাহলে লেখো কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি উষ্ণতার বৃদ্ধির সাথে সমানুপাতিক। এবার দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে দেখো, দৈর্ঘ্য বৃদ্ধি এইটা হয়েছে L2 মাইনাস L1। উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে দেখো, উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1। তাহলে এটার জায়গাতে লিখে দিচ্ছি সেটা। তাহলে এখানটাতে আমরা লিখবো L2 মাইনাস হচ্ছে L1, এটা লিখলাম, সমানুপাতিক চিহ্ন দিয়ে T2 মাইনাস T1 এটা আমরা লিখলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, 2 নাম্বার জিনিস দেখো, 2 নাম্বার আমরা বলবো যে দৈর্ঘ্য যে বৃদ্ধি হয় কোনো কঠিন পদার্থের, সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে সমানুপাতিক হয় তার প্রাথমিক দৈর্ঘ্যের সাথে, এটা সমানুপাতিক হয়। দেখো তার মানে কেন এটার সাথে এটা কেন সমানুপাতিক, অনেকের মনে কোয়েশ্চেন আসছে স্যার প্রাথমিক দৈর্ঘ্যের সাথে কেন সমানুপাতিক হলো, অন্তিম দৈর্ঘ্যের সাথে কেন সমানুপাতিক হচ্ছে না। কি করছে দেখো, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। প্রাথমিক দৈর্ঘ্যের সাথে কেন সমানুপাতিক হলো বোঝার চেষ্টা করো, খুব ঠান্ডা মাথায় শুনবে জিনিসটা। ধরো মেটেরিয়ালটা আগে 10 সেন্টিমিটার ছিল, 10 সেন্টিমিটারকে তুমি হিট দিয়ে 14 সেন্টিমিটারে তুমি নিয়ে যেতে পারলে। আচ্ছা, প্রাথমিক দৈর্ঘ্যটা যদি 10 সেন্টিমিটার না হয়ে যদি এটা 12 সেন্টিমিটারের হতো, তাহলে 14 সেন্টিমিটার জায়গায় ওটা আরও বেড়ে আর 16 সেন্টিমিটার কি 15 সেন্টিমিটার কি 18 সেন্টিমিটার হয়ে যেত না। তুমি নিজে ঠান্ডা মাথায় ভেবে দেখো, 10 সেন্টিমিটারের মেটেরিয়ালকে তুমি হিট দিয়ে 14 সেন্টিমিটার অবধি নিয়ে যেতে পারছো 35 সেলসিয়াস টেম্পারেচার করে। তাহলে প্রথমেই যদি মেটেরিয়ালটা আমি 10 সেন্টিমিটারের না নিয়ে আমি যদি একটু বড় সেন্টিমিটারের নিতাম, ধরো 12 সেন্টিমিটারের নিতাম, তাহলে এটা 14 জায়গায় তখন ওটা 15, 16, 17 এরকম একটা বাড়তো, 14 হতো না, তখন একটু বেশি হতো। যত আমাদের প্রাথমিক অবস্থায় সাইজটা বড় থাকবে, টেম্পারেচার দেওয়ার পর সেই সাইজটা আরেকটু বড় হয়ে যাবে। তাহলে যে মানে যে দৈর্ঘ্য বৃদ্ধিটা সেটা
প্রাথমিক যে দৈর্ঘ্য তার উপর ডিপেন্ড করছে কি করছে না, তোমরা বলো এইটুকু ভেবে চিন্তে ঠান্ডা মাথায় কথাটা বলো। ধরো মেটেরিয়ালটা 10 সেন্টিমিটারের জায়গায় আমার কাছে 5 সেন্টিমিটারের থাকতো, তাহলে আমি এই যে 25 থেকে 35 করতাম, তখন কি এটা 14 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারতো না? তখন নিশ্চয়ই 8-9 সেন্টিমিটার বাড়তো বা 10-11 সেন্টিমিটার পর্যন্ত হতো। আর প্রাথমিকটা যদি প্রথমেই আমি একটু বড় নিয়ে নিই, মনে করো 10-এর জায়গাতে আমি প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে 40 সেন্টিমিটারের দণ্ড, 40 সেন্টিমিটারের নিলাম, তাহলে সেটা নিশ্চয়ই 40 থেকে তখন সেটা 50 গিয়ে ঠেকবে, টেম্পারেচার বাড়ানোর পর কি 60 গিয়ে ঠেকবে। তার মানে তখন কি হবে, যে দৈর্ঘ্যটা যেটা বাড়বে সেটা অনেকটা বেশি বাড়বে। ইয়েস অর নো? দৈর্ঘ্যটা যেটা বাড়বে সেটা অনেক বেশি বাড়বে। তাহলে প্রাথমিক দৈর্ঘ্যটার ওপর দৈর্ঘ্য বৃদ্ধিটা কিন্তু ডিপেন্ড করছে। এটা কিন্তু আশা করি তোমার কাছে ক্লিয়ার করতে পারলাম। মেন কথা দুটো সূত্র মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধিটা ডিপেন্ড করে উষ্ণতা বৃদ্ধির ওপর, আর দৈর্ঘ্য বৃদ্ধিটা ডিপেন্ড করে প্রাথমিক দৈর্ঘ্যের ওপর। প্রাথমিক দৈর্ঘ্যটা যদি প্রথমেই বড় নিয়ে নিই, তাহলে মেটেরিয়ালটা আরো বড় সাইজের হবে, আরো বড় সাইজের হবে। ইয়েস অর নো? 10 সেন্টিমিটার জায়গায় যদি আমি 20 সেন্টিমিটার মেটেরিয়াল নিতাম, সাইজটা আরো বড় হতো, এটা স্বাভাবিক বিষয়। তাহলে এখানে দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে আমাদের L2 মাইনাস হচ্ছে L1, এটা সমানুপাতিক হবে প্রাথমিক দৈর্ঘ্য যেটা কত ছিল, যেটা L1 এর সাথে সমানুপাতিক হবে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এই দুটো সমীকরণকে তুমি যদি কম্পেয়ার করো, মানে দুটো সমীকরণকে যদি তুমি মার্জ করো ভেদ তত্ত্ব প্রয়োগ করে, আমি পাশটা মুছে দিচ্ছি এবার। এখন দেখো, আমি এই দুটো সমীকরণকে যদি মার্জ করি, দুটো সমীকরণকে যদি এখন ধরে মার্জ করে দিই, তাহলে কি হবে বলো? তাহলে কি হবে? দেখো, এর বাঁহাতে L2 মাইনাস L1 আছে, এরও বাঁহাতে L2 মাইনাস L1 আছে। তুমি যদি মার্জ করো তাহলে এটা দেখতে এরকম হবে না? L2 মাইনাস L1 এটা বাঁহাতে যেমন আছে থাকলো, এখানে সমানুপাতিক আছে, এখানেও সমানুপাতিক আছে, সমানুপাতিক থাকলো। তারপরে দেখো, এর এখানে T2 মাইনাস T1 আছে, আর এখানে L1 আছে। ডানাতে T2 মাইনাস T1 আর L1 রয়েছে, তাহলে T2 মাইনাস T1 এর সাথে হয়ে যাচ্ছে তোমার কি L1, এটা হয়ে যাচ্ছে। বলো এটা ক্লিয়ার হলো কিনা দেখো। আশা করি ক্লিয়ার করতে পারলাম এতটা পর্যন্ত। তোমাদের কাছে আশা করি এইটুকু মাথায় ঢুকেছে জিনিসটা। এবার আমরা একটা কাজ করব। কি করব? মন দিয়ে শুনবো। কি করব? দেখো, আমরা L2 মাইনাস L1 যেরকম আছে সেরকম লিখবো, L2 মাইনাস L1। তোমরা জানো এখান থেকে যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিই, তাহলে এখানে একটা ইকুয়াল টুর সাথে একটা ধ্রুবক ফ্রিতে আসে, যে ধ্রুবকটাকে এখানে আলফা চিহ্ন দ্বারা ডিনোট করা হয়। দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে যে চিহ্নটা ইউজ করা হয় সেটা হচ্ছে আলফা, এই ধ্রুবকটাকে ইউজ করা হয়। এটাকে বলে সমানুপাতিক ধ্রুবক ইংরেজিতে, মানে এটাকে তোমাকে সমানুপাতিক ধ্রুবক বলে, এবং এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। লাস্টে বলছি। তাহলে দেখো, L2 মাইনাস L1 এর জায়গায় যেরকম আছে সেরকম লিখলাম, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে এখানে একটা ইকুয়াল টু আসলো, তার সাথে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটাকে কত ধরা হয়? আলফা ধরা হয়। তারপরে T2 মাইনাস T1 আছে, তো এখানে T2 মাইনাস হচ্ছে T1 লিখবো, এখানে L1 আছে, L1 লিখবো। এবার আমাকে যদি আলফার মানটাকে বার করতে দেয়, তাহলে এই যে টোটাল রাশিটা এটা এসে L2 মাইনাস L1 এর তলায় ভাগ হয়ে যাবে না? হবে তো? তাহলে সেটাকে লিখছি। তাহলে দেখো, এখানে আমরা লিখতে পারি L2 মাইনাস হচ্ছে L1, এটা লিখলাম। L1টাকে আগে নিচে নামিয়ে নিলাম, তাহলে এখানে লিখলাম L1 ইন্টু, এবার T2 মাইনাস T1টাকেও নিচে নামিয়ে নিলাম, তাহলে লিখলাম T2 মাইনাস হচ্ছে T1 ইকুয়াল টু যেরকম আলফা আছে সেরকম লিখলাম। পুরো কথাটাকে এবার ঘুরিয়ে লিখছি। পুরো কথাটাকে যদি ঘুরিয়ে লিখি, তাহলে আলফা ইকুয়াল টু লিখবো L2 মাইনাস হচ্ছে L1, নিচে লিখবো হচ্ছে L1, আর তার সাথে থাকবে কি? তার সাথে থাকবে হচ্ছে তোমার T2 মাইনাস হচ্ছে T1। ঠিক আছে, বুঝতে পারা গেল তারা পর্যন্ত? একটা কথা মনে রাখবে, এইখানে যে আলফাটা পেয়েছি, এই আলফাটাকে একটা নাম দেওয়া হয়েছে, এটাকে নাম দেওয়া হয়েছে দৈর্ঘ্য, ঠিক আছে, প্রসারণ, ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয় এটাকে। এই ধ্রুবকটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার একটা মজার কথা বলি, আমরা নিউমেরিক্যাল সলভ করবার জন্য বা নর্মালি ম্যাথামেটিক্যালি দেখানোর জন্য আমরা এটাকে ধ্রুবক বলে মানছি, কিন্তু মনে রাখবে একটা কথা, এই যে আলফা যেটা, এটা কিন্তু ধ্রুবক না, এটা কিন্তু ধ্রুবক না। এর যে ভ্যালুটা, এটা এই টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে এই যে আলফার মান সেটা কিন্তু চেঞ্জ হয়। মানে এই যে আলফাটা যেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে এই দুটো উষ্ণতার গড়ের ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই কথাটা মাথায় রেখো। আমরা এখানে অঙ্ক করবার জন্য এখানে ধ্রুবক লিখছি, ঠিক কথা, কিন্তু তুমি যদি বইটা ভালো করে পড়ো, দোয়ারি মাইতি মজুমদারের বইটা একবার একটু পড়ো ভালো করে, দেখবে লেখা আছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ধ্রুবক নয়, কিন্তু এইটা ডিপেন্ড করে হচ্ছে T2 মাইনাস T1 এর উপর। অনেকে এটা ধ্রুবক বলে চালায়। তুমি নর্মালি এইখানে ধ্রুবক লিখলে কাটবে না, তোমাকে অনেকে জানেও না জিনিসটা, এটা কাটবে না। কিন্তু আমি কথাটা কি বললাম, যে এই যে আলফা যে জিনিসটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ধ্রুবক না, এটা ডিপেন্ড করে একটা জিনিসের উপর। কিসের উপর ডিপেন্ড করে? এটা T2 মাইনাস T1 এর উপর ডিপেন্ড করে, মানে উষ্ণতার বৃদ্ধির উপর ডিপেন্ড করে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, এতটা পর্যন্ত বুঝতে পারা গেল? তাহলে আলফাটা কি? আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক।
ঠিক আছে, আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটার মান ওপরে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি, নিচে দেখো প্রাথমিক দৈর্ঘ্য, আর এখানে দেখো হচ্ছে তোমার T2 - T1 মানে উষ্ণতা বৃদ্ধির উপর ডিপেন্ড করছে। আশা করি এখান থেকে প্রমাণটা তোমরা করে 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 এতটা পর্যন্ত আসা প্রমাণটাকে তোমরা বুঝতে পেরেছো। এই ইকুয়েশনটাকে বক্স করবে, এটা হচ্ছে ভাইটাল একটা ইকুয়েশন এবং এটার উপর বেস করে আমরা নিউমেরিক্যাল সলভ করব। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পারলাম। তো আলফাটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, দেখে নাও ভালো করে। ঠিক আছে, কোনো জায়গাতে যদি ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে বলো। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ বাঁহাতে যেরকম L2 - L1 ছিল লিখে দিয়েছি, এর বাঁহাতে আর এর বাঁহাতে সেম ছিল, দুটো জায়গাতেই সমানুপাতিক সমানুপাতিক ছিল, সমানুপাতিক একটা লিখেছি, T2 - T1টা T2 - T1 লিখেছি, L1 ছিল L1 লিখেছি, না বোঝার কোনো কথাই না। সমানুপাতিক চিহ্ন তুলে গেলে একটা ইকুয়াল টুর সাথে ধ্রুবক আসে, যেটা হচ্ছে আলফা, লিখলাম। T2 - T1টাকে লিখলাম, L1টাকে লিখলাম, যেরকম আছে লিখলাম। আলফার মান বার করতে হলে কি করতে হবে, এই রাশিগুলো তলায় যাবে, তাহলে L2 - L1 এর তলায় T2 - T1 আর L1 যাবে, তাই তো করেছি, নিচে এখানে পাঠিয়েছি। পুরো কথাটাকে ঘুরিয়ে বলছি, আলফাটা এখানে, L2 - L1টা এখানে, এইটা এখানে, যেমন আছে সেরকম। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কোথায় বুঝতে পারোনি বলো? এইটুকু না বুঝতে পারার মতন কিন্তু কোনো জায়গা নেই যেখানে তোমরা বুঝতে পারবে না, এইটুকু কিন্তু আশা করি বুঝতে পারা যায়। আলফাটাকে কি বলা হয়, সমানুপাতিক ধ্রুবক, যেটা এখানে অ্যাকচুয়ালি কি নাম দেওয়া হয়েছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। ঠিকঠাক আছে, এবার একটা কথা ভালো করে শোনো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্যের বৃদ্ধি, প্রাথমিক দৈর্ঘ্য, আর হচ্ছে তোমার উষ্ণতা বৃদ্ধি দেখতে পাচ্ছি। এবার দেখো এর পরিষ্কার করে লিখছি এই জায়গাটা প্রমাণটা আশা করি বুঝতে পারা গেছে। এবার আমি যেটা মুছে পরিষ্কার করে লিখছি, দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা কি লিখলাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে লেখা হয় আলফা চিহ্ন দ্বারা, যেটা মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। দেখে নাও ওপরে দৈর্ঘ্য বৃদ্ধি রয়েছে, L2 - L1 মানে দৈর্ঘ্য বৃদ্ধি। এই দেখো পাশে লেখাও আছে, এই যে দৈর্ঘ্য বৃদ্ধি মানে L2 - L1, আমি দরকার লিখে দিচ্ছি এখানে ফের। দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L2 - হচ্ছে L1। আচ্ছা, নিচে কি আছে দেখো, প্রাথমিক দৈর্ঘ্য, এই যে দেখো L1 রয়েছে, L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য, দেখো লেখাও আছে এখানে, এই যে প্রাথমিক দৈর্ঘ্য L1 ছিল, তাহলে প্রাথমিক দৈর্ঘ্যের পাশে এখানে লিখে দিলাম শর্টে L1। আর উষ্ণতা বৃদ্ধি মানে এটাকে T2 - T1 দিয়ে ডিনোট করা হয়, T2 - হচ্ছে T1, এটা দ্বারা ডিনোট করা হয়। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি T2 - T1 দ্বারা ডিনোট করা হয়। যখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলবে তখন এই জায়গাতে দৈর্ঘ্য দৈর্ঘ্য এই কথাগুলো আসবে। তাহলে যখন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলবে তখন এখানে ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, এই কথাটা ইউজ হবে, আর কোনো পার্থক্য নেই, নর্মাল একই জিনিস। তাহলে আমরা দেখেছিলাম কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ হয়, ক্ষেত্র প্রসারণ হয়, আর আয়তন প্রসারণ হয়। তাহলে দৈর্ঘ্য প্রসারণ প্রমাণটা আমি যেভাবে করালাম, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যখন বলবো সেটাকে কিন্তু আর তখন আলফা চিহ্ন দ্বারা ডিনোট করা হয় না, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে যে চিহ্ন দ্বারা ডিনোট করা হয় সেটা হচ্ছে বিটা চিহ্ন দ্বারা ডিনোট করা হয়। আর তখন সেটা দৈর্ঘ্য বৃদ্ধির জায়গায় এখানে চলে আসবে ওপরে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি। এবার তোমরা বলবে স্যার ক্ষেত্রফল বৃদ্ধি কেন? আরে ভাই, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হবে না? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি দৈর্ঘ্য বৃদ্ধি উপরে বসে তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের জন্য ক্ষেত্রফল বৃদ্ধি বসবে। ক্ষেত্রফল বৃদ্ধিকে লেখা হয় S2 - S1 দ্বারা। অন্তিম ক্ষেত্রফল S2, প্রাথমিক ক্ষেত্রফল S1। আশা করি ক্লিয়ার করতে পারলাম। বাই দিয়ে এখানে রয়েছে প্রাথমিক দৈর্ঘ্য, ওটা হবে প্রাথমিক ক্ষেত্রফল, তাহলে এখানে লিখবো হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল হবে এখানটাতে। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেল, প্রাথমিক ক্ষেত্রফল হবে। আর ইনটু দিয়ে উষ্ণতা বৃদ্ধি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা একই থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে, উষ্ণতা বৃদ্ধি হবে। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি হবে, তাহলে এটা হবে T2 - হচ্ছে T1। আস্তে পর্যন্ত আশা করি বুঝতে পারা গেল। আর প্রাথমিক ক্ষেত্রফলকে S1 দ্বারা ধরা হয়, S1 হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল। ক্লিয়ার হলো তোমাদের কাছে? এবার দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ক, একই কনসেপ্ট। আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে এটাকে তখন ধরা হয় হচ্ছে গামা চিহ্ন দ্বারা ধরা হয়। আর ওপরে যেটা ক্ষেত্রফল বৃদ্ধি বললাম বা দৈর্ঘ্য বৃদ্ধি বললাম, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলছি, তাহলে কি হবে ওপরে? আয়তন বৃদ্ধি, একই জিনিস। তাহলে ওপরে হবে হচ্ছে আয়তন বৃদ্ধি, ওপরে হবে আয়তন বৃদ্ধি, যেটাকে আমরা লিখবো V2 - হচ্ছে V1 দ্বারা। ক্লিয়ার হলো তারা পর্যন্ত? নিচে কি হবে দেখো, প্রাথমিক দৈর্ঘ্য ছিল, প্রাথমিক ক্ষেত্রফল ছিল, তাহলে এটা প্রাথমিক আয়তন হবে, তাহলে এটা লিখতে হবে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন। ঠিক আছে, আর এইখানটাতে থাকবে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, এখানে থাকবে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি থাকবে। হয়ে গেল তারা পর্যন্ত? উষ্ণতা বৃদ্ধিকে একই চিহ্ন T2 - T1 দ্বারা ডিনোট করা হবে, আয়তন বৃদ্ধিকে V1, প্রাথমিক আয়তনকে V1 দ্বারা ডিনোট করা হবে, আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দ্বারা ডিনোট করা হবে। এই হচ্ছে পার্থক্য। দেখে নাও, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক পুরোপুরি কিন্তু এখানটাতে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে বুঝতে পেরেছো। একটা কথা শোনো, জিজ্ঞাসা করে
মানে এরকম পরীক্ষাতে কোয়েশ্চেন আসে আজকাল, খুবই আসে বিশেষ করে, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে যেটা আলফা, সেটা দৈর্ঘ্যের ওপর কি ডিপেন্ড করে, দৈর্ঘ্যের এককের ওপর ডিপেন্ড করে? উত্তর হচ্ছে না, ডিপেন্ড করে না, দৈর্ঘ্যের এককের ওপর ডিপেন্ড করে না। যদি বলে তাহলে কার এককের ওপর ডিপেন্ড করে, উত্তর হচ্ছে উষ্ণতার এককের ওপর ডিপেন্ড করে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি ক্ষেত্রফলের ওপর ডিপেন্ড করে? না, ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে কার ওপর? ডিপেন্ড করে হচ্ছে উষ্ণতার ওপর। একই রকমভাবে আয়তনও তাই, আয়তন প্রসারণের ওপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কার ওপর? উষ্ণতা বৃদ্ধির ওপর। চলো প্রমাণ করি। দেখো, আমরা যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাকে দিয়েই বোঝাই, ঠিক আছে, ধরো এটা দিয়ে বোঝাচ্ছি, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা যে এককটা লিখবো, ওপরে তো দৈর্ঘ্য বৃদ্ধি, তো দৈর্ঘ্য বৃদ্ধির একক কি হয়? মিটারে হয়, দৈর্ঘ্যটা মিটারে নেওয়া হয়। তাহলে ওপরে আমি মিটার লিখলাম, বাই দিয়ে প্রাথমিক দৈর্ঘ্য তার একক কি হয়? মিটারে হয়, তাহলে মিটার লিখলাম, ইন্টু উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধির একক কি হয়? ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হয়, তো ডিগ্রি সেলসিয়াস আমি লিখলাম। এতটা পর্যন্ত বুঝতে পারা গেল? তাহলে দেখো ওপরের মিটার নিচের মিটার কেটে গেল, তাহলে এখানে ডিগ্রি সি থাকছে, এটাকে যদি যখন ওপরে তুলে দেবো, এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে হচ্ছে ডিগ্রি সি টু দি পাওয়ার -1। এটা একটা পদ্ধতিতে। অথবা তুমি চাইলে এটাকে তুমি লিখতে পারো ডিগ্রি সির জায়গাতে ফারেনহাইট টু দি পাওয়ার -1। অথবা তুমি এটাকে চাইলে লিখতে পারো এসআই পদ্ধতিতে, যেটা হচ্ছে কেলভিন টু দি পাওয়ার -1। তিনটেই হবে, ডিগ্রি সি টু দি পাওয়ার -1ও কারেক্ট, ফারেনহাইট টু দি পাওয়ার -1ও কারেক্ট, আর কেলভিন টু দি পাওয়ার -1ও কারেক্ট। এটা হচ্ছে এককগুলো। একই রকমভাবে এটারও আসবে। আমি এই একটার করিয়ে দেবো, দিয়ে বাকিগুলো আর করবো না, আয়তনটা তোমরা নিজেরাই পারবে, একই আসবে। তো দেখবে যে এর ক্ষেত্রফল বৃদ্ধির একক কী হবে? ক্ষেত্রফল বৃদ্ধির এককের জন্য আমি সাইডে করছি, দেখো ক্ষেত্রফল বৃদ্ধির এককের জন্য আমি এই জায়গাটা মুছে দিচ্ছি তোমাদের জন্য। ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যখন বলবো, তখন উপরে হবে মিটার স্কোয়ার। ক্ষেত্রফলের এককটা কি হয়? মিটার স্কোয়ারে মাপা হয়। এই যে ক্ষেত্রফল, প্রাথমিক যে ক্ষেত্রফল, এটাও সেই মিটার স্কোয়ারে মাপা হবে। আর উষ্ণতা বৃদ্ধি, এটা কিসে মাপা হবে? ডিগ্রি সেলসিয়াসে মাপা হবে। তো মিটার স্কোয়ার কেটে যাবে, ডিগ্রি সিটা উপরে উঠে যাবে, তাহলে ডিগ্রি সি টু দি পাওয়ার -1, বা এটাকে তুমি বলতে পারো ফারেনহাইট টু দি পাওয়ার -1, বা এটাকে বলতে পারো তুমি হচ্ছে কেলভিন টু দি পাওয়ার -1। তিনটেই হবে একই জিনিস, কারণ ডিগ্রি সিটাকে যখন তুমি ওপরে তুলবে, এর পাওয়ারে 1 আছে, তো যেই ওপরে উঠবে এটা পাওয়ারে -1 হয়ে যাবে। এখানে যদি +1 থেকে উঠে গেলে ওপরে -1 হয়ে যায়, সূচকের নিয়ম ক্লাস 9-এ শিখে এসেছি। তাহলে এটা ডিগ্রি সিটা ওপরে উঠে গেলে ডিগ্রি সি টু দি পাওয়ার -1, বা ফারেনহাইট টু দি পাওয়ার -1, বা কেলভিন টু দি পাওয়ার -1। আশা করি তোমার মাথায় ঢুকলো। ছোট্ট ভুল করে ফেললাম, এখানে ডিগ্রিটা লেখা হয়নি, ডিগ্রি ফারেনহাইট হবে, এটা বাকি সব ঠিক আছে, বুঝতে পারা গেল? একই রকমভাবে তুমি যখন আয়তন বৃদ্ধি করবে, আয়তন বৃদ্ধির একক মিটার কিউব, প্রাথমিক আয়তনটা মিটার কিউব হবে, আর এটাও ডিগ্রি সি আসবে, উপরে উঠে গেলে ডিগ্রি সি টু দি পাওয়ার -1 এরকম আসবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এদের মাত্রাগুলো তাহলে কিসের ওপর ডিপেন্ড করবে? কেবলমাত্র উষ্ণতার ওপর ডিপেন্ড করবে। তাহলে মাত্রার ক্ষেত্রে এটা কিন্তু এককগুলো এটা, এককগুলো হচ্ছে এটা। মাত্রা যখন তোমাকে বলা হবে, তখন তুমি এই শুধুমাত্র এটা দেখো উষ্ণতার উপর ডিপেন্ড করছে, উষ্ণতার মাত্রার উপর ডিপেন্ড করছে। দেখো ওপরে হবে দৈর্ঘ্যের মাত্রা, নিচে হবে দৈর্ঘ্যের মাত্রা, তাহলে দৈর্ঘ্যের মাত্রা কেটে যাবে, কেবলমাত্র উষ্ণতার মাত্রা পড়ে থাকবে। এবার উষ্ণতার মাত্রাকে ধরা হয় থিটা চিহ্ন দ্বারা, তাহলে উষ্ণতার মাত্রাকে ধরা হয় 1/θ হবে, তার মানে উপরে উঠে গেলে এটা থিটা টু দি পাওয়ার -1 হবে। এই ডিগ্রি সির জায়গায় জাস্ট খালি থিটা হবে, মাত্রাকে থিটা দিয়ে ধরা হয়, তাহলে থিটা দিয়ে -1 হবে, থিটা টু দি পাওয়ার -1। শুধু উষ্ণতার উপর ডিপেন্ড করছে, তো দৈর্ঘ্যের উপর তো ডিপেন্ডই করছে না। তুমি নিজে দেখো না, ওপরে যখন দৈর্ঘ্যের মাত্রা বসাবে, সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল এল বসালে, নিচে প্রাথমিক দৈর্ঘ্যের মাত্রা ফের ক্যাপিটাল এল বসালে, তাহলে এল আর এল কেটে গেল। এখানে উষ্ণতা বৃদ্ধির জায়গায় থিটা বসালে, থিটাটাকে যখন ওপরে তুলবে, তাহলে থিটার পাওয়ারে -1 হবে। এই তো এটার ক্ষেত্রে সেম গল্প, সেম লজিক, এইটুকু আমি লিখছি না তোমাদের জন্য। তাহলে এরও মাত্রা সেমই হবে ভাই, এর মাত্রাও সেমই হবে, এর মাত্রাও সেমই হবে, থিটা টু দি পাওয়ার -1 আসবে। এগুলোর ক্ষেত্রে সেম হবে, আয়তন প্রসারণ গুণাঙ্কটার ক্ষেত্রে সেম হবে। তাহলে তোমরা একটা ঠান্ডা মাথায় কথা বলো তো, এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা কি? এটা দৈর্ঘ্যের ওপর ডিপেন্ড করছে, দৈর্ঘ্যের এককের ওপর কি ডিপেন্ড করছে? এখানে একটাও দেখতে পাচ্ছ মিটার বা কিছু বলে দেখতে পাচ্ছ? দৈর্ঘ্যের এককের ওপর ডিপেন্ড করছে কি করছে না, আগে সেটা ঠান্ডা মাথায় উত্তর দাও। ডিপেন্ড করছে কি করছে না? করছে না। কার ওপর ডিপেন্ড করছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা? ডিগ্রি সি মানে উষ্ণতার এককের ওপর ডিপেন্ড করছে। ফারেনহাইট উষ্ণতার এককের ওপর ডিপেন্ড করছে। কেলভিন উষ্ণতার এককের ওপর ডিপেন্ড করছে। কার ওপর ডিপেন্ড করছে না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক? দৈর্ঘ্যের এককের ওপরই ডিপেন্ড করছে না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও দেখো ক্ষেত্রফলের এককের ওপর ডিপেন্ড করছেই না। তাহলে করছেটা কার ওপর? উষ্ণতার ওপর ডিপেন্ড করছে। দেখো ডিগ্রি সি -1, কেলভিন -1, ডিগ্রি ফারেনহাইট -1, এগুলোর ওপর ডিপেন্ড করছে। আশা করি তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে, বুঝতে পারা গেছে? একই রকমভাবে আয়তন প্রসারণ গুণাঙ্কটা হবে, এর এককও সেমই আসবে, এর একক বললেও সেমই আসবে, এককটা একই হবে, লিখে দিচ্ছি আমি এখানে, ডিগ্রি সি টু দি পাওয়ার -1 হবে, বা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1 হবে, বা এটাকে কেলভিন টু দি পাওয়ার -1 বলবে। মাত্রার ক্ষেত্রেও সেমই হবে। ঠিক আছে, মাত্রাটাকে থিটা দিয়ে ডিনোট করা হয়, তাহলে থিটা টু দি পাওয়ার -1 এরকম আসবে।
একই জিনিস, ঠিক আছে। তাহলে এইভাবে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক, ক্ষেত্র পোষণ গুণাঙ্ক আর আয়তন পোষণ গুণাঙ্ক তোমাদের হয়ে গেল। এবার আমি কি করব, আমি সব মুছে দেবো, দিয়ে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের ডেফিনেশনটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এক কথায় একদম ক্লিয়ার হয়ে যাবে ডেফিনেশনটা। একবার বোঝাবো, দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক বুঝে নিয়ে তোমরা ক্ষেত্র পোষণ গুণাঙ্কের ডেফিনেশন বুঝিয়ে দেবো। তোমরা খালি আয়তন পোষণ গুণাঙ্কের ডেফিনেশনটা কি হয় আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবে, ঠিক আছে। তাহলে কি লিখতে হবে দেখো, দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের ক্ষেত্রে যখন মানে তোমার হচ্ছে ডেফিনেশন বার করা হয়, তখন ডেফিনেশন বার করার সুবিধার জন্য এই L1টাকে 1 আর T2 - T1টাকে 1 1 ধরে নেওয়া হয়, ঠিক আছে। কেন ধরা হয় আমি যে বললাম, সুবিধার জন্য, যাতে তুমি একক দৈর্ঘ্য একক উষ্ণতা দিয়ে ডেফিনেশনটাকে ব্যাখ্যা করতে পারো, এই কারণের জন্য। তাহলে দেখো তোমাকে সেক্ষেত্রে কি করা হবে, এই যে L1 যেটা দেখতে পাচ্ছ, L1টাকে আমি মুছে দিচ্ছি এই জায়গাটা, ঠিক আছে, মুছে দিয়ে আবার বলছি। দেখো ডেফিনেশন বানানোর জন্য কি করা হয়, এই যে L1টা দেখতে পাচ্ছ সেটাকে 1 ধরে নেওয়া হয়, আর এখানে যে T2 - T1টা দেখতে পাচ্ছ সেই T2 - T1টাকেও কি করা হয়, 1 ধরে নেওয়া হয়। তাহলে L1টাকেও ধরা হয় 1 আর T2 - T1টাকেও ধরা হচ্ছে 1। যদি এর মধ্যে 1 আর এর মধ্যে 1 বসিয়ে দাও, তাহলে আলফার মান কি হবে দেখো, আলফা ইকুয়াল টু হবে L2 - L1 যেরকম আছে সেরকম থাকবে, ঠিক আছে। নিচে এটার জায়গায় 1 বসবে, ইন্টু এইটার জায়গাতে 1 বসবে, মানে হিসাব করে L2 - L1ই আসবে, আলফার মান সেই একই আসবে L2 - L1। মানেটা কি, মানে কোনো একক দৈর্ঘ্যের কোনো পদার্থের, একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের বলতে পারো, একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা একক বৃদ্ধি করলে তার যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে আমরা দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক বলে জানি। কি বললাম, এইটুকু ডেফিনেশন। একক দৈর্ঘ্যের কোনো পদার্থের উষ্ণতা একক বৃদ্ধি করলে তার যে দৈর্ঘ্য প্রসারণ হয় সেটাকে আমরা দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক বলে জানি। ডেফিনেশন খাতাম। তাহলে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের ডেফিনেশনটা কি সেটা আমি এখানটাতে লিখে দিচ্ছি। একক দৈর্ঘ্যের কোনো পদার্থের দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের ডেফিনেশনটা দেখো লিখেছি, কি লিখেছি দেখো, একক দৈর্ঘ্যের কোনো পদার্থের, এই যে লিখেছি একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা একক বৃদ্ধি করলে, দেখো উষ্ণতা একক বৃদ্ধি করলে তার একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়, একক দৈর্ঘ্য কেন, তাহলে দৈর্ঘ্যটা যদি একক ধরে নিই, প্রাথমিক দৈর্ঘ্যটা, তার উপর যে দৈর্ঘ্য পোষণটা হচ্ছে, বুঝতে পারা গেল না। ধরো একটা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, এটা হলো। এবার যা প্রসারণটা হবে তাপ বাড়ার ফলে সেটাই 1 সেন্টিমিটারের ওপর হবে। ওই জন্য বলছে তার একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয়, এই কথাটা বলবে। একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয়, দেখো একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয়, এটাই তো দৈর্ঘ্য প্রসারণ বা এটাই তো দৈর্ঘ্য বৃদ্ধি। যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে আমরা একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এইটুকু, ঠিক আছে। একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এখানে দুবার লিখে ফেলেছি, তাহলে তাকে আমরা কি বলবো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলবো। এইটুকু আইডিয়া ক্লিয়ার করতে পারলাম আশা করি। তাহলে কি বললাম, একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা একক বৃদ্ধি করলে, দেখে নাও একক দৈর্ঘ্যের কোনো পদার্থের উষ্ণতা যদি একক বৃদ্ধি করি তাহলে তার একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে আমরা দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক বলবো। এইটুকু হচ্ছে ডেফিনেশন, একদম ইজি। এতদিন ধরে তোমরা মুখস্থ করতে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের ডেফিনেশন, কোনো কঠিন না, আশা করি বুঝতে পারা গেল। ক্ষেত্র পোষণ গুণাঙ্কের ডেফিনেশনও সেমভাবে হবে। ক্ষেত্র পোষণ গুণাঙ্কের ডেফিনেশনের ক্ষেত্রে দেখো, মনে করে দেখো এরকম ছিল, আলফা ইজিক্যাল টু ওপরে ছিল S2 - S1, নিচে ছিল S1 ইন্টু ছিল এখানে T2 মাইনাস হচ্ছে T1। আগের বারের মতন সেম কাজ করব। কি করব, T2 - T1টাকে আমরা 1 ধরে নেব, S1টাকেও আমরা কি করব 1 ধরে নেব। ধরে নিয়ে এই ডেফিনেশনটাকে দেখো, তাহলে আলফাটা কি দাঁড়াবে দেখো, এখানে 1 S1 এর জায়গায়, T2 - T1 এর ভ্যালু এখানে 1 পুট করবে, দুটো যদি 1 1 হয়ে যায় তাহলে উপরের টোটাল ভ্যালুটা পড়ে থাকবে কেবলমাত্র S2 - S1। S1 এর জায়গাতে 1 পড়বে, এই T2 - T1 এর জায়গাতে 1 পড়বে, হিসাব করে S2 - S1ই আসবে, আলফার মান এটাই আসবে, S2 - S1ই আসবে। তাহলে এবার ডেফিনেশন তুমি যদি বানাও, কীরকমভাবে ডেফিনেশন বানাবে, একই রকমভাবে ডেফিনেশন বানাবো। এখানে যেটা বলছিলাম একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের, সেটাকে বলবো একক ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের। দৈর্ঘ্যের জায়গাতে জাস্ট খালি ক্ষেত্রফলগুলো ইউজ করে দেবো। একক ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের উষ্ণতা একক বৃদ্ধি করলে তার একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল প্রসারিত হয়, দৈর্ঘ্যগুলো যে জাস্ট ক্ষেত্রফল প্রসারিত হয় তাকে ক্ষেত্র পোষণ গুণাঙ্ক বলে। ঠিক আছে, তাহলে দেখো তুমি নিজে দেখো না, একক ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের উষ্ণতা একক বৃদ্ধি করলে তার ওই একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে বা যে ক্ষেত্রফলটা প্রসারিত হয়েছে তাকেই আমরা
ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলবো, এটাকে আলফা না সরি তখন তাকে বিটা দিয়ে ধরা হবে, এটাকে বিটা দ্বারা ধরা হবে, তখন বিটা দ্বারা ধরা হবে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। একই রকমভাবে আয়তন প্রসারণ গুণাঙ্কের ডেফিনেশন তোমরা নিজেরা লিখবে, এটা আমরা বলবো না, বলে আমাদের কমেন্ট সেকশনে জানাবে যে কী করতে হবে। ওই যে জাস্ট হরগুলোকে 1 1 ধরে নিতে হবে, আর কিচ্ছু না, ধরে নিয়ে জাস্ট খালি এটার ডেফিনেশনটা বলে দিতে হবে, আর কিচ্ছু না। এইটা পারলে এইটা পারা যায়, কিচ্ছু বাচ্চাদের জিনিস। তাহলে তখন আয়তন প্রসারণের ক্ষেত্রে কী বলবো বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করো খাতার মধ্যে। একক আয়তনের কোনো কঠিন পদার্থের উষ্ণতা একক বৃদ্ধি করলে তার একক আয়তনে যে আয়তন প্রসারিত হয় তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। খতম কাহানি, বুঝতে পারা গেল? তাহলে এতটা পর্যন্ত তোমরা আশা করি ক্লিয়ার বুঝতে পারলে, ঠিক আছে? আশা করি এতটা পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের তার একক, মাত্রা, তার ডেফিনেশন, তার ইকুয়েশন, সমস্ত কিছু আমি একটা ভিডিওর মধ্যে কভার করে দেওয়ার চেষ্টা করলাম। ক্লাস 10-এর জন্য যেমন এই ভিডিওটা ফ্রুটফুল হবে, তেমনি ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা কিন্তু ফ্রুটফুল হবে। এখান থেকে পরীক্ষাতে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, বলে যে দেখাও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর ডিপেন্ড করে না। তাহলে ওই কোয়েশ্চেনটা ওই প্রমাণটা করবে কিন্তু, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আলফার মান ছিল ওপরে L2 - L1, নিচে ছিল L1 ইন্টু ছিল হচ্ছে তোমার T2 - T1। তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেন কি দেবে ভালো করে শোনো, বলবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক উষ্ণতার এককের উপর ডিপেন্ড করে, দৈর্ঘ্যের এককের উপর ডিপেন্ড করে না। ওই যে প্রমাণটা করে দেখিয়েছিলাম, L2 - L1 মানে দৈর্ঘ্যের একক। তাহলে এটার জায়গাতে আমরা মিটার পুট করব, এটার জায়গাতেও আমরা মিটার পুট করব, আর এটার জায়গাতে আমরা ডিগ্রি সেলসিয়াস পুট করব। তো মিটার মিটার কেটে যাবে, তাহলে 1/ডিগ্রি সেলসিয়াস থাকবে, উপরে উঠে যাবে। তাহলে এটা আসবে আলফা ইকুয়াল টু ডিগ্রি C⁻⁻1, এটা আসবে। তাহলে তুমি নিচে হিসাব করে দেখো, এটা দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য বৃদ্ধির একক মিটার, এখানে প্রাথমিক দৈর্ঘ্যের একক মিটার, এটার একক ডিগ্রি সেলসিয়াস, যদি উপরে তুলে দাও তাহলে ডিগ্রি C⁻⁻1। তাহলে আমি তো এটাই তো প্রমাণ করব নাকি, এটাই তো প্রমাণ করব যে মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা উষ্ণতার এককের উপর ডিপেন্ড করছে। মানে যেটা দৈর্ঘ্যের একক মিটার আর এখানে যেটা দৈর্ঘ্যের একক মিটার, এগুলো তো কেটে যাচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করছে না, উষ্ণতার এককের উপর ডিপেন্ড করছে খালি। এটা প্রমাণ করবো ছিল, তো প্রমাণ করে দিয়েছি। একই রকমভাবে তোমাকে প্রশ্নটা কিন্তু ক্ষেত্রফল দিয়ে আসতে পারে, যে বলতে পারে যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক মানে বিটা, সেটা কেবলমাত্র উষ্ণতার এককের উপর ডিপেন্ড করে, ওর এককটা, এটা প্রমাণ করো। একই তো প্রমাণ, এটা পারবে না কে করতে? ক্ষেত্রফল বৃদ্ধি, নিচে প্রাথমিক ক্ষেত্রফল, তাহলে ওপরটাও ক্ষেত্রফল একক, নিচেরটাও ক্ষেত্রফল একক, কেটে যাবে দুটো, কেবলমাত্র উষ্ণতাটা পড়ে থাকবে। উষ্ণতার একক ডিগ্রি সেলসিয়াস হয়, ওপরে উঠে গেলে ডিগ্রি C⁻⁻1, বা ফারেনহাইটে লিখতে পারো ডিগ্রি ফারেনহাইট (2⁻⁻1), বা কেলভিনে লিখতে পারো কেলভিন (2⁻⁻1). এটা পারবেই প্রমাণটা করতে, পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, বুঝতে পারা গেল অতটা পর্যন্ত? চলো দেখো, আমরা এখান থেকে কয়েকটা শর্ট কোশ্চেন পড়বো এবং একটা নিউমেরিক্যাল করে আজকের ভিডিও শেষ করব। প্রথম যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এই কোশ্চেনটা, বলে যে এমন একটি পদার্থের নাম লেখো যার উষ্ণতা বৃদ্ধিতে কোনো প্রসারণ হয় না। কঠিন পদার্থ কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে কোনো প্রসারণ হয় না, তাহলে তার নামটা হবে হচ্ছে ইনভার হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা শর্ট কোশ্চেন, পরীক্ষাতে আসে, এর নামটা হবে ইনভার, যে উষ্ণতা বাড়ালেও তার কোনো প্রসারণ হয় না। যেটা কি কি জিনিসের সংকর ধাতু মনে রাখবে, লোহা আর হচ্ছে তোমার নিকেলের সংকর ধাতু, আর হচ্ছে তোমার কি নিকেলের সংকর ধাতু। ঠিক আছে, নিকেলের সংকর ধাতু। ঠিক আছে, এটা বুঝতে পারা গেল। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা শর্ট কোশ্চেন যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি পড়িয়ে দিলাম। এবারে এই অঙ্কটা সলভ করব, তার জন্য আমাদের এইখানে 3টে সূত্র আমরা জাস্ট খালি জেনে নেবো। ঠিক আছে, এই সূত্রগুলো কিভাবে এলো সেটা তোমাদের পরীক্ষাতে আসে না, দরকার নেই। তো যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি, বলে যে ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইটে প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে সম্পর্ক। দেখো, প্রসারণ গুণাঙ্ক আমি 3 প্রকারের পেয়েছি, একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, একটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। মনে রাখবে, যদি ধরো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা ধরো ফারেনহাইটে রয়েছে, সেখান থেকে সেলসিয়াসে কীভাবে কনভার্ট করবো, বা ধরো সেলসিয়াসে রয়েছে সেটাকে ফারেনহাইটে কীভাবে কনভার্ট করবো, সেটার প্রসেসটা আমি শেখাচ্ছি। ধরো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে ধরা হয়, ফারেনহাইটে থাকলে তাকে আলফা এফ দিয়ে ধরা হয়, আর যেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা যখন সেলসিয়াসে থাকবে তখন সি দিয়ে ধরা হয়। এবার মনে রাখবে, এদের মধ্যে যে সম্পর্কের ইকুয়েশান সেটা হচ্ছে 9 আলফা এফ ইকুয়াল টু মনে রাখবে হচ্ছে 5 আলফা সি। এটা হচ্ছে সম্পর্ক, এটা হচ্ছে ফার্স্ট সম্পর্ক। সেকেন্ড কথাটা কি বললাম, সেকেন্ড কথা মনে করো, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক। যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক বলে, একই রকম হবে। এখানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটা দিয়ে ডিনোট করব, ফারেনহাইটে থাকলে বিটা এফ লিখব, আর যদি সেলসিয়াসে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থাকে তখন সেটাকে সেলসিয়াসে থাকলে সেটাকে বিটা সি লিখব। প্রথমটার সাথে 9 গুণ করব, পরেরটার সাথে 5 গুণ করব, এটা হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, আবার যখন আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কগুলো দেখব, ফারেনহাইটে থাকলে সেটাকে গামা এফ দিয়ে লিখব, ফারেনহাইটে আছে গামা এফ মানে আয়তন প্রসারণ গুণাঙ্কটা। যখন সেই
আয়তন পোষণ গুণাঙ্ককে আমরা সেলসিয়াসে হিসাব করব, তখন সেটাকে গামা সি দিয়ে লিখব। এবার ইকুয়াল টু দেওয়ার পর এই ফারেনহাইটের সাথে 9 গুণ, এটার সাথে 5 গুণ করব। উত্তর শেষ। এতটা পর্যন্ত এই হচ্ছে 3টি ইকুয়েশন, তোমরা খাতার মধ্যে লিখে নেবে এবং মাথায় রাখবে। দেখো এবার এইটার ওপর বেস করে এই কোশ্চেনটা সলভ হবে। ধরো তোমাকে ডেটা ফারেনহাইটে দেওয়া আছে, সেখান থেকে সেলসিয়াসে কনভার্ট করতে বলতে পারে, মানে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কটা হয়তো ফারেনহাইটে আছে, সেলসিয়াসে কনভার্ট করতে বলতে পারে, বা দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কটা হয়তো সেলসিয়াসে আছে, সেটাকে ফারেনহাইটে কনভার্ট করতে বলতে পারে। যেমন দেখো এই কোশ্চেনটাতে কি বলছে, এটা নিয়েছি কোথা থেকে, এইটা দেখো যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য বলি, এটা নিয়েছি হচ্ছে ক্লাস 11-এর তোমার হচ্ছে যে দুয়ারি মাইতি মজুমদারের যে বইটা আছে ছায়া প্রকাশনীর, ঠিক আছে, ছায়া প্রকাশনীর যে বইটা আছে সেটার এক্সাম্পল থেকে এই কোশ্চেনটা নিয়েছি, ঠিক আছে। 11-এর যে বই তার থেকে নিয়েছি কোশ্চেনটা। ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। এটা 11-এ দেওয়াটা উচিত হয় না, এটা 10-এর কোশ্চেন হয় অ্যাকচুয়ালি। দেখো তবু আমি ওখান থেকে নিয়ে করাচ্ছি, যারা 10-এর ছাত্রছাত্রীরা আছো এটা করবে, তোমাদের বইতেও মানে তোমাদেরও কিন্তু এরকম প্রশ্ন আসতেই পারে। দেখো কোশ্চেনটা কি বলছে, 11দের জন্য আসবে, 10দের জন্য আসবে, 1 নম্বরে একটা শর্ট কোশ্চেন হিসেবে আসে এইগুলো, ঠিক আছে, 1 নম্বরে। তো জাস্ট সলিউশনটা দেখো কি বলছে। বলছে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে বলেছে 19 × 10⁶, ডিগ্রি সেলসিয়াসে বলছে 19 × 10⁶। কোনটা? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে লিখি। এবার এটা সেলসিয়াসে বলছে না ফারেনহাইটে বলছে, দেখো বলে দিচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে, মানে সেলসিয়াসে বলছে, তাহলে আলফা সি লিখবো। সেটার মান কত? 19 × 10⁶ এটা বলেছে, ঠিক আছে। বলছে প্রতি ডিগ্রি ফারেনহাইটে মান কত, মানে আমাকে বার করতে দিচ্ছে ফারেনহাইটে মানে আলফা এফ এর মান কত, এটা আমাকে বার করতে দিচ্ছে, ঠিক আছে। কোশ্চেনে কিছুই নেই, এই কোশ্চেনটার মধ্যে বসিয়ে দেওয়া হয়ে গেল। তাহলে আমার এখানটা থেকে এই যে এই কোশ্চেনটা টুকবো, আলফা এফটা বার করতে হবে, তাহলে 9 আলফা এফ ইকুয়াল টু 5 আলফা সি, এটা টুকলাম। টোকার পর হচ্ছে আলফা এফ এর জায়গায় আলফা এফ রাখলাম, 5-এর তলায় 9টাকে নিয়ে গেলাম, তাহলে 5/9 হয়ে গেল, ইন্টু এখানে আলফা সির মান কত? 19 × 10⁶, তাহলে 19 × 10⁶ লিখলাম। এতটা পর্যন্ত ক্লিয়ার হলো তোমাদের কাছে আশা করি। এবার দেখো, তাহলে দেখো এবার কিছুই নেই, 19-এর সাথে 5কে গুণ করবে, 95 হবে, 95কে 9 দ্বারা ভাগ করবে। আমি সাইডে ভাগ করে নিচ্ছি, 95কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে 9×10 হচ্ছে 90 হয়, এখানে 5 থাকে, পয়েন্ট নেব, পয়েন্ট নেওয়ার পর এখানে হচ্ছে একটা 0 চলে আসবে, তখন 4 নং 36, 5 নং 45, 5 নং 45 হবে, আবার 5 নামবে, তো আবার একটা 5 আসবে, মানে 10.55 মতো আসবে। তাহলে এটা সলভ করে উত্তর আসবে 10.55, আর 10⁶ যেরকম আছে সেরকম 10⁶ বসে যাবে, আর এটা তো ডিগ্রি ফারেনহাইট হবে, এত ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, এটা অ্যান্সার। সরি, মানে ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1 হবে, এইটুকু হচ্ছে অ্যান্সার। মানে তোমরা তো জানো যে কোনো পোষণ গুণাঙ্কটা ডিগ্রি ফারেনহাইট লেখার পর বা ডিগ্রি সেলসিয়াস লেখার পর তার পাওয়ারে -1 এককটা লিখতে হয়। তো ডিগ্রি ফারেনহাইট তার পাওয়ারে -1, কিচ্ছু না। এই যে এই ফর্মুলাটাকে বানালাম, 9 আলফা ইকুয়াল টু 5 আলফা সি। তো এবার কি করব, 9টাকে নিচে নিয়ে গেলাম, তাহলে 5/9 হয়ে গেল, এতটা পর্যন্ত বুঝতে পারা গেল। আর এখানে আলফা সির মান কত ছিল? আলফা সির মান 19 × 10⁶ ছিল, তো আলফা 6-এর জায়গায় সেটাই লিখেছি। দেখো 19 আর 5কে গুণ করে দেখো 95 হয়, 95কে যখন 9 দ্বারা ভাগ করব উত্তর আসবে 10.55। 10⁶ কোনো কাজে লাগাইনি, পাশে জাস্ট বসিয়ে রেখেছি। ফারেনহাইটে কনভার্ট করতে বলেছে, তাহলে পাশে ফারেনহাইট টু দি পাওয়ার -1 হয়ে গেল। এভাবে কখনো ফারেনহাইটে দিতে পারে, তোমাকে সেলসিয়াসে কনভার্ট করতে বলতে পারে, একই ফর্মুলা এটা ইউজ করে নেবে। আবার ধরো ক্ষেত্রফল পোষণ গুণাঙ্কের ক্ষেত্রেও তাই দিতে পারে, বিটা দিয়ে দেবে, তখন তার 9 বিটা এফ ইকুয়াল টু 5 বিটা এফ সি দিতে পারে, তো একই ফর্মুলা দিয়ে হবে না। ক্ষেত্র পোষণ গুণাঙ্ক দিলে কি পারবে না? এইটা যদি দিয়ে দেয় 9 বিটা এফ 5 বিটা সি, পারবে না? একই তো। বা আয়তন পোষণ গুণাঙ্ক যদি দিয়ে দেয়, একই তো, ঠিক আছে। তাহলে এরকম অঙ্ক দেখে বইতে যদি উদাহরণে কোনো অঙ্ক থাকে বা অনুশীলনে যদি কোনো অঙ্ক থাকে, এরকম টাইপের কোনো কোশ্চেন যদি থাকে তাহলে করে ফেলো, আশা করি তোমরা পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। নেক্সট ভিডিওতে তোমাদেরকে এই টপিকের ওপর একটা সুন্দর প্রমাণ আছে, প্রমাণটা হচ্ছে এইটা, যে আলফা ইকুয়াল টু β/2 ইকুয়াল টু হচ্ছে γ/3। এই প্রমাণটা ক্লাস 10-এর ভালো কোশ্চেন করলে টেস্ট পেপারে পরীক্ষাতে আসে, আর 11দেরও এই জন্য এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট ভিডিওতে এটা নিয়ে ডিসকাশন করব, প্লাস আমরা একটা জিনিস নিয়ে ডিসকাশন করব, ক্লাস 11-এর ছায়া প্রকাশনীর বইয়ের প্রবলেম সেট 1টা করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই কনসেপ্টের ওপরই হবে আজকের ভিডিওতে, যা যা হলো নোট ডাউন করো এবং ফর্মুলাগুলো খাতার মধ্যে মাথায় রাখো। এটার ওপর যে প্রবলেম সেট 1 নেক্সট ভিডিওতে করিয়ে দেবো। আর আজকের ভিডিওতে দেখো সব হিসাব মতো থিওরি সেকশনটা অলমোস্ট শেষ হয়ে গেছে। নেক্সট ভিডিওতে কঠিন পদার্থের প্রসারণটা পুরো থিওরিটা শেষ হয়ে যাবে, আর তারপরে ভিডিওতে হয়তো নিউমেরিক্যালটা করে হয়তো আমরা কভার করে দেবো, এবং তারপরে ভিডিও থেকে তরলটা ধরে নেবো, ঠিক আছে। মানে
1 2 3 তিনটে পার্টের মধ্যে কঠিন তরল শেষ, আর তাপের ঘটনাসমূহ 99% ডান। আর একটা পার্ট 4টে কি 5টা পার্টের মধ্যে তোমার হয়তো পুরো তাপের ঘটনাসমূহ প্লাস হচ্ছে 11 আর 10 একসাথে পুরো কভার হয়ে যাবে 5টা ভিডিওতে, 5টা কি 6টা ভিডিওতে। ঠিক আছে, চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। সোমনাথ স্যার আশা করি তোমাদের কাছে আবার ফিরে আসবে এবং ফাটিয়ে রেখে দেবে। ঠিক আছে, চলো বাই।